জি 24 ঘন্টায় জ্যাক হলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ভোটের ভবিষ্যৎ। অধীরে নরম আর শুভঙ্করে গরম, এখন এমনই পরিস্থিতি কাস্তে হাতের সম্পর্কে। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার বিস্ফোরক অভিযোগ একের পর এক সিপিএম নেতার। উত্তরে শুভঙ্করের তাচ্ছিল্য ভরা মন্তব্য। জোটের সম্ভাবনা এই মুহূর্তে পর্যন্ত দিল্লি দুরস্থ। ভোট এলে টলমল জোট, কংগ্রেস নাকি বাম, কে প্রথম কাছে আসবে? এই প্রশ্নতে আলিমুদ্দিন আর বিধান ভবনে চায়ের কাপে তুফান ওঠে। এবার উপরি পাওনা নজিরবিহীনভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ। কারা তুললেন অভিযোগ? কংগ্রেসের একসময়ের জোট সঙ্গী সিপিএম। এটা ঠিক, অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ খোলার পরই সরব রবীন দেব, কল্লোল মজুমদাররা। শুভঙ্কর সরকার বলছেন, তিনি এখন বারবার বলছেন আসলে ওদের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত। সুতরাং তিনি একটু ঝুঁকে আছেন তৃণমূলের দিকে, সবাই জানেন। ওনার সব কাজ গতিবিধি সম্পর্কে সবাই ওয়াকিবহাল। ওনার পায়ের তলায় কিছু অন্তত জমি ছিল এবং উনি তার উপর ভিত্তি করে কতগুলো ডিসিসিভ কথা বলতে পারতেন অধীর বাবুর। শুভঙ্কর বাবুর সেটা নেই। কখনো বলছেন আমরা সব আসনে প্রার্থী দেব, সব আসনে প্রার্থী দেওয়ার কারণ কি? উনি কি ক্যান্ডিডেটদের থেকে সব পয়সা কড়ি নিয়ে ক্যান্ডিডেট ঠিক করবেন কিনা, এসব সন্দেহ জনগণের মধ্যে আছে। অর্থাৎ মোটের উপর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ওপর সন্তুষ্ট সিপিএম, কিন্তু বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ওপর ততটাই ক্ষুব্ধ আলিমুদ্দিন। অধীরের আমলেই 2016 থেকে 21 পর্যন্ত বাম কংগ্রেস জোট দেখেছিল বাংলা, তবে লাভের লাভ কিছুই হয়নি। শেষবার বিধানসভায় খাতা খুলতেই পারেনি জোট। তবে সিপিএম নেতাদের নিশানায় যিনি, সেই শুভঙ্কর সরকার কি বলছেন? তৃণমূলের দিকে ঝুঁকে আছে। আমার ব্লক সভাপতিরা উত্তর দেবে, ব্লক সভাপতিরা উত্তর দেবে। এই অভিযোগ আসছে কেন আপনার বিরুদ্ধে যে আপনি তৃণমূলের দিকে ঝুঁকে আছেন? ভারতবর্ষের সংবিধান সবাইকে সব কথা বলার অধিকার দিয়েছে। যে কোনো রাজনৈতিক ব্যক্তি, যে কোনো রাজনৈতিক দল তাদের মতো করে তারা বলতে পারেন। ব্লক সভাপতিরা জবাব দেবেন। শুভঙ্কর সরকারের এমন তাচ্ছিল্য কি ভালো মনে মেনে নেবে আলিমুদ্দিন? এই পরিস্থিতিতে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে এমনিতেই তেতে উঠেছে বঙ্গ রাজনীতি। তা নিয়ে নওশাদ সিদ্দিকী অসন্তোষ প্রকাশ করেছেন। তার উপর শুভঙ্করে গরম আলিমুদ্দিন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন 26-এর ভোটের আগে আপাতত জোটের সম্ভাবনা এক গলা চলে। মৌমিতা চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর ঠিক এই জায়গা থেকেই যখন হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম বৈঠক করছেন, মন বোঝার চেষ্টা করছেন, তখন কি কারণে বৈঠক তা নিয়ে জল্পনা উঠছে, জোট নিয়ে চর্চা উঠছে রাজনৈতিক মহলে। উল্টো দিকে আইএসএফ রয়েছে, তারা কার সাথে জোটে যাবে? আপনাদের মনে থাকবে গতবার আইএসএফকে জোটে রাখা নিয়ে কংগ্রেসের সঙ্গে একটু মন কষাকষি হয়েছিল, এবং কংগ্রেস এবং সিপিএমের এই মন কষাকষি কিন্তু প্রত্যেক বছরই হয়। এই জায়গা থেকে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সম্বিতদার কাছে। সম্বিত, এই তো আমরা প্রত্যেক বছরই মোটামুটি দেখি যে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা ডিলেমা চলে যে আমরা জোট করব কি করব না। শেষ পর্যন্ত দেখা যায় যে কোনো উপায়ন্তর না দেখে দুই দলই জোট করে, এবং এই জোটে মাঝখান থেকে আইএসএফ গতবার একটা গোল করে বেরিয়ে গেছে। কি মনে হয় এবার কি হতে পারে? দেখুন, সিপিএম এর সমস্ত আজকাল মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক, তিনি এই কথা বলছেন ঠিকই, একটা শব্দ বলেন, সেটা হচ্ছে যে এটা জোট নয়, আসন সমঝোতা। তো এটাকে সত্যি সত্যি জোট বলাটা উচিত না, আসন সমঝোতাই বলা উচিত। কারণ হচ্ছে জোট একটা বৃহত্তর ব্যাপার। বামফ্রন্ট যেটা এতদিন ধরে পশ্চিমবঙ্গে রাজত্ব করলো, যে যে রাজনৈতিক দলগুলোর জোট, সেইটা হচ্ছে একটা জোট, কিন্তু এটা আদতেই একটা আসন সমঝোতা এবং সম্পূর্ণটার একটা সুবিধাবাদী পরিস্থিতির ওপরে, পরিস্থিতি বুঝে কোন আসনে কে দাঁড়াবে সেইটার একটা ক্যালকুলেশন। তো সেইটা বরাবরই আমরা দেখে আসছি যে সেইটাতে সেটা হচ্ছে একদম ঠিক ভোটের আগে, এবং যার ফলে তার যে বার্তা, যে কেন তারা জোট করছেন, কি জন্য জোট করছেন, কাকে হারাতে জোট করছেন, সেই বার্তাটা সমস্ত স্তরে সেরকম ভাবে পৌঁছয় না। সিপিএম এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে সিপিএম এর একটা তাও স্ট্রাকচার আছে,
বা বামফ্রন্টের যে অন্যান্য দলগুলো তাদের তাও একটা স্ট্রাকচার আছে, তো তারা মোটামুটি একটা কোনোভাবে চ্যানেলাইজ করতে পারে। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে যেহেতু সেই অর্থে কংগ্রেস ওরকম ভাবে একটা ক্যাডার বেসড পার্টি নয়, তো ফলে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওটা দেখতে পাই না যে যতটা সিপিএম এর ভোট কংগ্রেসের প্রার্থীদের দিকে ডাইভার্টেড হয় বা কনভার্টেড হয়, ততটা ভোট কিন্তু সিপিএম বা বামফ্রন্ট তারা সবসময় পায় না। না, তাহলে কি সম্বিদা আপনি বলতে চাইছেন যে কংগ্রেসের সাথে জোট করে বেসিক্যালি সিপিএম এর এতদিন লাভের লাভ কিছুই হয়নি? কি হয়েছে আমরা যদি মানে খুব সাধারণভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখি, তাহলে আমরা দেখবো যে সিপিএম এর যত সিট ছিল 2016-তে, সেখান থেকে 2021-এ এসে কি অবস্থা হলো। না, তাহলে কি হুমায়ুন বেটার অপশন? না, হুমায়ুন কোনো অপশনই নয় আমার তো মনে হয়। ওই আবারও সেটাই যে একটা সুবিধাবাদী একটা পরিস্থিতি বুঝে কয়েকটা আসনে যদি পরিস্থিতি বুঝে একটা প্রার্থী দেওয়া যায়, সেখান থেকে যদি একজন দুজনকে জিতিয়ে আনা যায়, সেই একটা চেষ্টা, এছাড়া আর কিছুই নয়। হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম কেন জোট করবে, কিসের জন্য জোট করবে, কাকে হারাতে জোট করবে? তৃণমূলকে হারাতে জোট করবে। তো তৃণমূলকে হারালে কার সুবিধা হবে? বিজেপির সুবিধা হবে। তাহলে কি সিপিএম বিজেপির সুবিধাটাই চাইছে? যে তত্ত্ব নিয়ে বারবার করে না, কিন্তু সম্বিদা এরকম তো অনেক থিওরি দেখা গিয়েছে, অনেক আসন রয়েছে যেখানে এই কংগ্রেস সিপিএম এর জোটের ভোট কাটাকুটিতে ফায়দা তুলে বেরিয়ে গিয়েছে তৃণমূল, যেখানে বিজেপির ভোট মানে জয়ের মার্জিন খুবই সামান্য। হ্যাঁ, সেটা হতে পারে, কয়েকটা আসনে হতে পারে, কিন্তু সেটা একটা বিশাল বড় কোনো প্রভাব পড়েনি। আমার বক্তব্য হচ্ছে যে এই জোট করে 2016 থেকে জোট করে এই যে করব না, কার সঙ্গে থাকবো না, আদৌ জোটটা জোট না ঠিক আসন সমঝোতা বলবো ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে আলটিমেটলি যেটা দাঁড়ায়, তাতে লাভবান কে হচ্ছে? তৃণমূলই হচ্ছে। না, তাহলে এবং আপনার সেটা প্রেডিকশন এইবারে কি হতে পারে? কংগ্রেস একা লড়তে পারে মানে সম্ভাবনা এখনো পর্যন্ত? হ্যাঁ, আমার তো মনে হয় তাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেরকম মনে হয় না যে কংগ্রেসের সঙ্গে জোট করে ফেলবেন। কংগ্রেস সেটা করতে পারলে বোধহয় খুব খুশি হতো, কিন্তু সেইটা মনে হয় না। তো এখনো পর্যন্ত মনে হয় যে কংগ্রেস একাই লড়বে। যদি কোনো আসন সমঝোতা হয়, সেটা পরের দিকে কোনো রকম ভাবে যাতে ফলপ্রসূ হতে পারে। কিন্তু শুভঙ্কর চক্রবর্তীর যা হাবভাব আমরা দেখছি বা যে ধরনের মন্তব্য তিনি করেছেন ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে, তাতে আমার তো মনে হয় না যে এক্ষুনি জোটের মতো কোনো অবস্থায় বা আসন সমঝোতার মতো কোনো অবস্থায় তারও রয়েছে। বেশ, সম্বিদা আপনি সঙ্গে থাকুন, আমরা পরের ইস্যুতে যাই, যেখানে অবশ্যই এই জোট ফ্যাক্টর, রাজনীতিতে কে কার হাত ধরছেন সেগুলো ফ্যাক্টর, এসআইআর তো বড় ফ্যাক্টর। যে আবহে ফের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য নয়, একেবারে ফোকাসড ভবানীপুর, নিজের কেন্দ্র ভবানীপুর বিধানসভার সব কাউন্সিলরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, এবং ভবানীপুরে বিএলএদের সঙ্গেও আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন বলে জানা গেছে। আর আমরা এটা নিয়ে ডিটেলে প্রবীরের সঙ্গে কথা বলার আগে এখনো পর্যন্ত এই এসআইআর আবহে ভবানীপুরের কাটাকুটিটা একবার দেখে নেব, যেখানে এসআইআরের সূত্র ধরে এখনো পর্যন্ত নাম বাদ যাওয়ার সংখ্যাটা কি রয়েছে সেটা আপনাদের এই মুহূর্তে দেখাবো স্ক্রিনে, যে ঠিক কত ভবানীপুরে এই এসআইআর আবহে কাটাকুটি হয়েছে। যেখানে মোট ভোটার আপনারা যা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 2,06,000-এর মতন, 6,295 জন। সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর হয়েছে এবং ভেরিফাইড ভোটার এখনো পর্যন্ত 1,61,509 হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত। এবং মোট এখনো খসড়া তালিকা যখন শুরুতেই হয়েছিল আপনাদের মনে থাকবে প্রায় 44,000-এর বেশি, 44,786 জনের নাম বাদ হয়ে গেছে। এই জায়গা থেকে নতুন করে অঙ্ক কি হয় আমরা দেখেছিলাম। শুভেন্দু অধিকারী মানে নানা রকম বক্তব্য সামনে এসেছিল। 23শে জানুয়ারিতে আমরা মিছিলও দেখেছি তার। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা, কোন ভাবনায় এই বৈঠক একটু বুঝে নিই। প্রবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, আজকে সন্ধ্যা 6টার সময় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রিক একটি বৈঠক রয়েছে, যে বৈঠক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভবানীপুর বিধানসভা যে 8টি ওয়ার্ড রয়েছে, 8টি ওয়ার্ডের সমস্ত কাউন্সিলর, পাশাপাশি দাঁড়িয়ে শাখা সংগঠন যারা রয়েছে সেই শাখা সংগঠনের প্রধান এবং বিএলএ যারা 2 রয়েছেন, তাদেরকে আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। প্রায় 277 জন বিএলএ 2 আছেন, তাদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে। এখানে বৈঠক করবেন স্বয়ং ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে এসআইআর এর দ্বিতীয় পর্ব চলছে, যেখানে হিয়ারিং চলছে। ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে। সেই খসড়া তালিকাতে প্রায় 44,000-এর বেশি নাম বাদ গেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। এর আগে এই ধরনের একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফর্ম সাবমিশন চলছিল, তখন সেটা 16ই ডিসেম্বর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে একজনে যাতে নাম বাদ না যায়
যায় তার দিকে কড়া নজর রাখতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। এবং এখন যখন হিয়ারিং পর্ব চলছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই নীতিতেই চলছে যে সমস্ত মানুষের বাড়ি যেতে হবে, গিয়ে সব গরিব ভোটার যাতে বাদ না যায় সেদিকে নজর রাখতে হবে। সুতরাং আজকে বিশেষ নজর থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের দিকে। অনেক ধন্যবাদ প্রবীর। আমি এই জায়গা থেকে সম্বিতদার কাছে যাবো। সম্বিতদা, আমরা জানি যে বিজেপির একটা হিন্দু ভোট বেস তৈরি হয়েছে এতদিনে এই রাজ্যে, এবং অবাঙালি যারা তাদের মধ্যেও কিছু কিছু প্রভাব লক্ষ্য করা গেছে, এবং তার রিপার্কেশন আমরা দেখতে পেয়েছি যখন উল্টোডাঙায় সেই বেশ কিছু বিলাসবহুল কমপ্লেক্সে তৃণমূল কর্মী সমর্থকরা ঢুকে গেলেন, অটো বাহিনী ঢুকে গেল, বেশ কিছু আমরা ভোট পরবর্তী ছবি দেখতে পেয়েছি যা নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। আপনার কি মনে হয় যে ভবানীপুরের যেরকম বাঙালি অবাঙালি ভোটারের একটা মিক্স অ্যান্ড ম্যাচ সিচুয়েশন রয়েছে, সেখানে কিছুটা হলেও বিজেপি আশার আলো দেখছে? যদি দেখে থাকে তাহলে কোন জায়গায়? বিজেপি আশা হলো দেখার চেষ্টা করছে। একটা হচ্ছে, দেখুন, এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়েছিল যখন, তখন যে রোহিঙ্গার কথা হোক বা বাংলাদেশিদের তাড়ানোর কথা হোক, যাই হোক না কেন, বিজেপির মূল লক্ষ্য কিন্তু এটা ছিল যে কত ভোটারের নাম বাদ যেতে পারে, এবং তাদের কিছু কিছু নির্দিষ্ট অঞ্চল তারা ভেবে নিয়েছিলেন যে এইখান থেকে যে তৃণমূলের যে ভোট ব্যাংকটা রয়েছে সেইটাতে যতটা কম হতে পারে ভোটার সংখ্যা তত তাদের সুবিধে হবে। এমনিতেই ভবানীপুর কেন্দ্রটি আপনি যেটা বললেন সেটা একটা মিক্সড পপুলেশনের অঞ্চল। সেখানে বিভিন্ন মানে ওড়িয়া ভাষাভাষীর মানুষ থেকে গুজরাটি ভাষাভাষীর মানুষ থেকে শুরু করে সব রকম লোকেরা থাকেন, এবং বহুতলও রয়েছে, সেখানে বস্তি এলাকাও রয়েছে। তো এইটা একটা মিক্সড পপুলেশন। এবার এইখানে যেটা তারা চেষ্টা করছে, বহুতলের ভোটাররা এমনিতেই খুব একটা ভোট টোট দিতে আসেন না, সেটা একটা প্রবলেম, সেটা একটা সমস্যা। সেই জন্য তো বুথে মানে আলাদা করে কমপ্লেক্সে বুথের ভাবনা চিন্তা হচ্ছে আর কি। এক্স্যাক্টলি সেটাই হয়েছিল, এবং সেই নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বিরোধ রয়েছে, তার সমর্থনে অনেক বক্তব্য আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপি চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে চাপে ফেলা, এবং সবসময় যে কোনো বিরোধী দল বা যে কোনো রাজনৈতিক দলের তাদের উদ্দেশ্যই থাকে যে আপনি যদি কোনো এক আপনার অপোনেন্ট যিনি রয়েছেন, আপনার প্রতিদ্বন্দ্বী দলের যিনি লিডার, তাকে যদি কোনো একটা কেন্দ্রে বেঁধে ফেলতে পারেন, যে তাকে প্রচুর সময় দিতে হচ্ছে সেই কেন্দ্রে, আচ্ছা, তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। মানে আপনি বলতে চাইছেন যে একটা প্রেশার ক্রিয়েট করে সেন্ট্রালাইজড করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, যা কি বাকি বিধানসভাগুলোকে না দেখতে পারেন তিনি। এটা একটা থিওরি, অবশ্যই খুব ইন্টারেস্টিং, কিন্তু এটাও কি এরম ভাবনা চিন্তা আছে? ধরুন আমার যতদূর মনে পড়ছে মোটামুটি ওই 57-58 হাজারের মতন মার্জিন ছিল ভবানীপুরে, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি 46 মাইনাস হয়ে যায় খসড়া তালিকা থেকে, তাহলে আর 1010 একটা টার্গেট, মানে এত সহজ কি অঙ্কটা? অঙ্কটা খুবই কঠিন, এবং যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে কাদের নাম বাদ গেছে, এই যে খসড়ার তালিকাটা তৈরি হয়েছে তাতে যাদের নাম বাদ গেছে তারা কারা, হয় মৃত অথবা তারা স্থানান্তরিত। এই দুটো ক্যাটাগরির মানুষই মূলত তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার এইটা চেনা অঙ্ক, এটাতে কোনো অসুবিধা নেই, সেখানে মিলিয়ে দেখা যেতে পারে যে সত্যি কতজন মৃত রয়েছেন, তারা ভোট দিতে আসতেন না বা আসতেন কিনা, যারা স্থানান্তরিত তারা আসতেন না, ইত্যাদি ইত্যাদি, সেই ক্যালকুলেশনটা আপনি করতে পারবেন। কিন্তু সবচেয়ে যেটা টেনশনের জায়গা, যে জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই খুব ইলেকশন কমিশনের উপর প্রেশার তৈরি করছে, সেটা হচ্ছে যে এই যে শুনানি পর্বটা চলছে তার আউটকামটা কি হবে, সেইখান থেকে কি বেরিয়ে আসবে, সেইটা কিন্তু এখনো পর্যন্ত খুব অন্ধকারে প্রত্যেকটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসও তাই। কাজে এই অঙ্কটা করা কিন্তু খুব কঠিন, এবং যখন আপনার চূড়ান্ত তালিকাটা বেরোবে তারপর থেকে যে ভোট ঘোষণা হওয়া এবং ভোটের প্রচার পর্ব, সেই সময়টা কিন্তু খুব কম, এবং সেইখানে আপনি যাদের নাম বাদ গেল তাদেরকে ফর্ম 7 দিয়ে তাদেরকে নাম আবার ঢোকানো, ইত্যাদি ইত্যাদি, সেইটা কিন্তু খুব হারকিউলিন একটা টাস্ক, যেটা কিন্তু শাসক দলকে খুব চাপে রাখবে, এবং চাপে তারা আছে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একদমই। অনেক ধন্যবাদ সমিত পাল আমাদের সঙ্গে ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক। সমিত, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা যে ছবি পাশে দেখাচ্ছি, বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের একেবারে প্রস্তুতি পর্ব, যেখানে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় কাউন্সিলররা, থাকবেন বিএলএদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন, এবং যেরকম সমিতদা বলছিলেন বেশ কিছু অঙ্ক তো রয়েছে অবশ্যই, এবং আলাদা করে ভবানীপুর নিয়েও ভাবনাচিন্তা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বেশ সিরিয়াস।
এবং সেই সিরিয়াসনেস একেবারে দলের শীর্ষ স্তর থেকে শুরু করে একেবারে নিচু তলায় পর্যন্ত, এবং সেই জায়গা থেকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভবানীপুর নিয়ে বৈঠকের পর কি বার্তা আসে, কি বক্তব্য আসে, অবশ্যই নজর থাকবে। এসআইআর নিয়ে টানাপোড়েন যখন চলছে, আর ঠিক এই আবহে ভোটের আগেই বলা চলে আনন্দপুর ইস্যু যথেষ্ট অস্বস্তির কারণ রাজ্যের শাসক দলের পক্ষে, যেখানে এতজন মানুষের মৃত্যু এবং সেখানে মোমো সংস্থা থেকে শুরু করে ডেকোরেটার্স মালিক এবং রাস্তায় বিজেপির নেমে পড়া শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে আজকে সুর চড়িয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দলকে আরও অস্বস্তির মুখে ফেলে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী। বেফাঁস মন্তব্য, মন্ত্রীর মুখে এবার আনন্দপুর নিয়ে পিকনিক তত্ত্ব। কি আজব বক্তব্য মন্ত্রী, শোনাই। যে মালিক ছিলেন তিনি নিশ্চয়ই অনেক দাহ্য বস্তু ওখানে রেখেছিলেন, কিন্তু যারা পিকনিক করছিল তাদেরও বোঝা উচিত ছিল যে ওপেন জায়গায় আগুন জ্বালিয়েছেন, সেই তারই ফুলকি গিয়ে পড়ে একটা এত বড় অগ্নিকাণ্ড হয়ে গেল, যেন এতগুলো মৃত্যু হয়ে গেল। আরও সতর্কতা দরকার আছে, মানুষের মধ্যে আরও সচেতনতার দরকার আছে। আমি প্রবীরের কাছে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কোন জায়গা থেকে পিকনিক তত্ত্ব দিলেন মন্ত্রী? দেখো, এই আনন্দপুরের যে আগুন সেটা নিয়ে বলতে গিয়ে দেখা গেল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেমন একদিকে বললেন যে যিনি মালিক তিনি যেমন দাহ্য পদার্থ সেখানে মজুত করেছিলেন, কিন্তু মানুষকে অনেক সচেতন হতে হবে। সেখানে মানুষ কি করে পিকনিক করলেন যে আগুন জ্বালিয়ে, তার ফলেই এই আগুন ছড়িয়েছে বলে কার্যত দাবি করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই গত 3-4 দিন ধরে যে চলছে আগুনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের এই পিকনিক তত্ত্ব স্বাভাবিকভাবেই নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনীতি মহল। অনেক ধন্যবাদ। আর এই নিয়ে আমরা বিজেপির দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছিলাম, কি প্রতিক্রিয়া শুনুন। আমরা একেবারে সরাসরি বিজেপির প্রতিক্রিয়া আপনাদের নেওয়ার চেষ্টা করব, টেলিফোনে ধরার চেষ্টা করছি আমরা, কিন্তু ততক্ষণে এই শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্যটা আপনাদের আরেকবার শোনাবো, ঠিক কি এক্স্যাক্টলি বললেন তিনি। যে মালিক ছিলেন তিনি নিশ্চয়ই অনেক দাহ্য বস্তু ওখানে রেখেছিলেন, কিন্তু যারা পিকনিক করছিল তাদেরও বোঝা উচিত ছিল যে ওপেন জায়গায় আগুন জ্বালিয়েছেন, সেই তারই ফুলকি গিয়ে পড়ে একটা এত বড় অগ্নিকাণ্ড হয়ে গেল, যেন এতগুলো মৃত্যু হয়ে গেল। আরও সতর্কতা দরকার আছে, মানুষের মধ্যে আরও সচেতনতার দরকার আছে। আমরা বিজেপির সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সজলবাবু, শোভনদেববাবু বলছেন যে ওখানে পিকনিক চলছিল, আরও সতর্ক হওয়া উচিত ছিল, কি বলবেন? না, ওই পিকনিকে শোভনদেব বাবু কি হালুই করের কাজ করছিলেন? রাত্রির 2:30টার সময় শ্রমিকরা পিকনিক করছিলেন, এই তথ্য তো পুলিশের কাছেও দেখিনি, আপনারা সংবাদ মাধ্যম প্রচার করতে শুনিনি এর আগে। পিকনিক করলে সব মানুষ জেগে থাকতো, তাহলে কি সব মানুষ এইভাবে চাপা পড়ে মানে ছাই হয়ে যেত? কেউ বেরোতে পারলো, 2-4 জন বেরিয়েছে, বাকিরা কেউ বেরোতে পারলো না, এটা হতো? আমি তো বুঝতে পারছি না যেটা আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা শুনছি না মদন মিত্রের কথা শুনছি। দুজনে এখন পাশাপাশি বিধানসভায় থাকে, এটার জন্য আমার সন্দেহ হচ্ছে যে এরা একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বলে না বুড়ো বয়সের ভীমরতি, এই শোভনদেব চট্টোপাধ্যায়ের এখন এই বুড়ো বয়সের ভীমরতি হয়েছে, এছাড়া আর কিছু বলার নেই। এই বুড়ো ভামেদের থেকে কি বাতায় আর কথা বলবো। অনেক ধন্যবাদ সজলবাবু। ওদিকে ব্যারাকপুর হাওয়া গরম হচ্ছে। তৃণমূলের ডাকে অনুষ্ঠান বাড়িতে যাবেন না, তৃণমূলকে বাড়ির কোনো অনুষ্ঠানে ডাকবেন না। তৃণমূলের বিরুদ্ধে মনে রাগ আনতে হবে, তৃণমূলের বিরুদ্ধে মনে ঘৃণা না আনলে পারবেন না। কে নিদান দিচ্ছেন এসব? ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না, তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব।
কোন প্রসঙ্গে কেন অর্জুন সিং এই একঘরে তথ্য সামনে আনলেন? বরুণ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। বরুণ, দেখো, একদম বিজেপি যিনি প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি কিন্তু যে প্রসঙ্গটা তিনি কিন্তু নিজেই বলে দিলেন, সেই প্রসঙ্গে তিনি কিন্তু বলছেন যে একদম যারা তৃণমূল করে তাদের সঙ্গে একেবারেই কথা বলতে না, তাদের কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে না, এবং তাদের কোনো রকম সামাজিক যে বয়কট, সেইরকমই একটা বয়কটের ডাক দিয়েছেন। তার কারণ হিসাবে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সামাজিক বয়কট করলেই তাদের বিরুদ্ধে ঘৃণা জন্মাবে, এবং যখন ঘৃণা জন্মাবে তখনই কিন্তু একেবারেই তৃণমূলের সঙ্গে যে লড়াই সেটা করা যাবে। কারণ যদি কথা বলা হয়, যদি অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয়, তাহলে হয়তো তাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি হবে না বিজেপি কর্মী সমর্থকদের, বরঞ্চ ভালোবাসা তৈরি হবে। ঠিক সেই কারণেই তিনি কিন্তু এই একটা তথ্য নিয়ে এসছেন। যদিও এই তথ্য কিন্তু বাংলার রাজনীতিতে নতুন নয়, ইদানিংকালে না শোনা গেলেও সব্যসাচী তোমার মনে আছে যে একেবারেই 2011-12 এই সময় থেকে এই তথ্য কিন্তু আমরা শুনে অভ্যস্ত। সেই সময় তৃণমূল কংগ্রেসের তাবর নেতৃত্ব তারা কিন্তু এই ধরনের মন্তব্য করতেন সিপিএম এর এগেনস্টে, যে সিপিএম এর সঙ্গে কোনো রকম কোনো সামাজিক বয়কট করার জন্য তারা বারবার করে ডাক দিয়েছিলেন। সেই একই তথ্য আবার ব্যারাকপুরে অর্জুন সিং কিন্তু আবার শুরু করে দিলেন এই মুহূর্তে। অনেক ধন্যবাদ বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।